বিসমিল্লাহির রহমানির রহিম। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নম্বর আইন। এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আজ শেষ ক্লাস। আগামীকাল আমরা যে গুরুত্বপূর্ণ ধারাগুলো আছে সেই ক্লাসের আলোচনা করবেন ইনশাল্লাহ। আর আজকের ক্লাসের শেষ ক্লাস। স্বাভাবিক আলোচনা এমসিকিউর জন্য আমরা আলোচনা করছি। সমস্ত ধারায় আমাদের পড়া লাগবে না, এমসিকিউর জন্য একটু মনে রাখা বা রিডিং করবেন। বাকিরা যারা ক্লাস শোনেন সবার প্রতি একই নির্দেশ, আপনারা ক্লাস শুনবেন আর এই এমসিকিউর জন্য সমস্ত আলোচনা করা। প্রশ্ন আসবে সীমিত কটা ধারার থেকে। 30 প্রকার আইন পড়েও লাভ নাই, 15 প্রকার আইন পড়বো, 50 নম্বরের প্রশ্নের অ্যান্সার করবো, ভুল নাই ইনশাল্লাহ। এর ভিতর থেকে আসবে। আর যে কটা পড়াবো ওর মধ্যে আসবে, বাইরে সুযোগ নাই, আসে না আজ পর্যন্ত। অতিরিক্ত পড়া নিজের ইস্যু নেওয়ার মধ্যে, প্যারা নেওয়ার মধ্যে মনে করি কিছু নাই। তাহলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, প্রথমে শিরোনাম বলি, তারপরে বলবো হচ্ছে লেগে ওই লাস্টের আলোচনা। মাদক দ্রব্য এক হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম বা পরিবর্তন। এক হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম ও পরিবর্তন। দুই হচ্ছে সংজ্ঞা। দুইয়ের দুই হচ্ছে লেগে অ্যাগনিস্ট। দুই হচ্ছে অ্যাগনিস্ট। 2-4 হচ্ছে অ্যালকালয়েড। 2-4 হচ্ছে অ্যালকালয়েড। 2-5 হচ্ছে অ্যালকোহল। 2-5 হচ্ছে অ্যালকোহল। 2-6 হচ্ছে আইসোমার। 2-6 হচ্ছে আইসোমার। 2-6 হচ্ছে আইসোমার। 2-8 হচ্ছে ওয়াশ। 2-8 হচ্ছে ওয়াশ। 2-8 হচ্ছে ওয়াশ। 2-9 হচ্ছে মাদকের শ্রেণীবিভাগ। 2-9 মাদকের শ্রেণীবিভাগ। 2-9 মাদকের শ্রেণীবিভাগ। 2-24 হচ্ছে বিয়ার। 2-24 হচ্ছে বিয়ার। 2-24 হচ্ছে বিয়ার। 2-26 হচ্ছে বিউয়ারি। 2-26 হচ্ছে বিউয়ারি। 2-26 হচ্ছে বিউয়ারি। 2-29 হচ্ছে মাদক দ্রব্য। 2-29 হচ্ছে মাদক দ্রব্য। 2-29 হচ্ছে মাদক দ্রব্য। 2-31 হচ্ছে মাদকাসক্ত। 2-31 হচ্ছে মাদকাসক্ত। 2-32 হচ্ছে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। 2-32 হচ্ছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। এই যে ক্লাস আপনি শুনতেছেন বা যারা শুনবে, মাদক দ্রব্য প্রথম দিক সূচি থাকলে সূচিগুলো এমনি মনে এসে যাবেন। তারপরে 2-3 হচ্ছে আইনের প্রাধান্য। তারপরে 4 হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এগুলো দরকার নাই। 6 হচ্ছে অধিদপ্তরের কার্যাবলী। 6 হচ্ছে অধিদপ্তরের কার্যাবলী। 9 হচ্ছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদক দ্রব্য উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। 9 হচ্ছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদক দ্রব্য উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। 9-এর পরে 10 হচ্ছে অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। 10 হচ্ছে অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। 11 হচ্ছে অ্যালকোহল পান সম্পর্কে বিধিনিষেধ। অ্যালকোহল পান বা খাওয়া সম্পর্কে বিধিনিষেধ। অ্যালকোহল পান বা খাওয়া সম্পর্কে বিধিনিষেধ বা সেবন করা সম্পর্কে বিধিনিষেধ। 12 হচ্ছে মাদক দ্রব্য ব্যবস্থাপত্র সম্পর্কে বিধিনিষেধ। মাদক দ্রব্য ব্যবস্থাপত্র সম্পর্কে বিধিনিষেধ। মাদক দ্রব্যের চিকিৎসা ক্ষেত্রে বিধিনিষেধ। মুসলমান কোন সময় মাদক দ্রব্য পান করতে পারবে, এই জাতীয় সম্পর্কে বিধিনিষেধ আছে। তারপর আছে 13তে হচ্ছে লাইসেন্স। 13তে লাইসেন্স। 14তে হচ্ছে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। 13তে হচ্ছে লাইসেন্স, মাদকের লাইসেন্স। 14তে হচ্ছে লাইসেন্সের প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। এখানে লাইসেন্স বলতে মাদক, এখানে সবকিছু মাদক লাইসেন্স। লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। 15 হচ্ছে লাইসেন্সের শর্ত ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা। লাইসেন্সের শর্ত যদি আপনি ভঙ্গ করেন তার বিরুদ্ধে ব্যবস্থা। কি ধরনের ব্যবস্থা নেবে? লাইসেন্সের শর্ত ভঙ্গ বা নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা। 16 হচ্ছে লাইসেন্স বাতিল। 16 হচ্ছে লাইসেন্স বাতিল। 16 হচ্ছে লাইসেন্স বাতিল। 16 হচ্ছে লাইসেন্স বাতিল। ওই মশারি ছিঁড়ে যাবে। 16 হচ্ছে লাইসেন্স বাতিল। 17 হচ্ছে লাইসেন্সের সাময়িকভাবে স্থগিতকরণ। 17 হচ্ছে লাইসেন্স সাময়িকভাবে স্থগিতকরণ। 17 হচ্ছে লাইসেন্স সাময়িকভাবে স্থগিতকরণ। 18 হচ্ছে কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। অস্ত্র আইনের লাইসেন্স, মাদকের লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বিধিনিষেধ। এগুলো এমসিকিউ আসতে পারে। 19 হচ্ছে মাদকের দোকান বা পানশালা সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা। পুলিশ অফিসার কখন মাদকের দোকান বা পানশালা সাময়িক সময় বন্ধ রাখতে পারে? 19 গুরুত্বপূর্ণ দ্বারা। তারপর আছে 20 দ্বারা প্রবেশের ক্ষমতা। 20 দ্বারা হচ্ছে প্রবেশের ক্ষমতা। 21 দ্বারা প্রকাশ্য স্থানে যানবাহনে আটক, তল্লাশি, গ্রেপ্তার। প্রকাশ্য স্থানে মাদক দ্রব্য আটক বা যানবাহন, প্রকাশ্য স্থান বা যানবাহনে মাদক দ্রব্য জব্দ করা, আটক করা বা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা।
22 হচ্ছে তল্লাশি প্রদানের পদ্ধতি। তল্লাশির পদ্ধতি ফৌজদারি কার্যবিধি আইনের বিধিবিধান অনুসারেই পরিচালিত হবে। তারপর 23 হচ্ছে লেগে পরোয়ানা ব্যতীত তল্লাশির ক্ষমতা, বিনা পরোয়ানায় তল্লাশি। 23 হচ্ছে বিনা পরোয়ানায় তল্লাশি। 24 হচ্ছে দেহ তল্লাশির জন্য বিশেষ পরীক্ষা। 24 হচ্ছে দেহ তল্লাশির জন্য বিশেষ পরীক্ষা। 25 হচ্ছে আটক সম্পর্কে অফিসারের অবৈধকরণ, মাদকদ্রব্য আটক সম্পর্কে অফিসারকে অবৈধকরণ। তারপরে 26 হচ্ছে মাদকদ্রব্য বাজেয়াপ্ত, মাদকদ্রব্যের বস্তু অর্থ টাকা বাজেয়াপ্তকরণ। আব্বা তুমি তো আসতে ওইদিক সামনে আগে যাবো। 28 হচ্ছে বাজেয়াপ্ত করার পদ্ধতি। 27 হচ্ছে বাজেয়াপ্তর পদ্ধতি। 28 হচ্ছে বাজেয়াপ্ত এবং আটককৃত মাদকদ্রব্য নিষ্পত্তির বিধিবিধান। 28 হচ্ছে বাজেয়াপ্ত এবং আটককৃত মাদকদ্রব্য নিষ্পত্তির বিধিবিধান। তারপরে 29 হচ্ছে গ্রেপ্তারকৃত মাদকদ্রব্য মালামাল সম্পর্কে বিধিবিধান। গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং আটককৃত মালামাল সম্পর্কে বিধিবিধান। 30 হচ্ছে মহাপরিচালক তদন্তের ক্ষমতা। মহাপরিচালক তদন্ত করার সময় ওই ধারার ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা প্রয়োগ করে। এটি এমসিকিউ। আর 31 হচ্ছে মাদকদ্রব্য অপরাধ তদন্তের সময়সীমা। 31 হচ্ছে মাদকদ্রব্য অপরাধের তদন্তের সময়সীমা। এটাও গুরুত্বপূর্ণ। এমসিকিউতে 2 আসতেই পারেন। তারপরে হচ্ছে 32 হচ্ছে মামলা তদন্ত হস্তান্তর। এটা হলো মহাপরিচালকদের ঘটনা। 31 হচ্ছে ব্যাংকের হিসাব ইত্যাদি পরীক্ষা এবং নিষ্ক্রিয়করণ। ব্যাংকের হিসাব পরীক্ষা করা এবং নিষ্ক্রিয়করণ। তারপর আছে 34 হচ্ছে সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধকরণ। সম্পত্তি বা টাকা পয়সা হস্তান্তর নিষিদ্ধকরণ 34। 35 হচ্ছে গোপন অভিযোগ বা নিয়ন্ত্রণ বিলি। 36 হচ্ছে শাস্তি। 36 থেকে শাস্তি শুরু। 36 দ্বারা হচ্ছে শাস্তি। 36 দ্বারা গুরুত্বপূর্ণ। 36 একে বলছে যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য আইনের 9 এবং 10 ধারার বিধান লঙ্ঘন করে তার শাস্তি। 36-2 বলছে হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ যদি কোনো দ্বিতীয়বার অপরাধ করে তার শাস্তি হবে দ্বিগুণ যদি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত হয়। 36-3 বলছে যদি তৃতীয়বার মাদকদ্রব্য অপরাধ করে তার শাস্তি। 36-4 বলছে যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য তার শরীরে পাওয়া যায় পরীক্ষা করে এবং সে যদি চিকিৎসা করে, ডোপ টেস্ট করার পরে তার পরিবারদের চিকিৎসা করে সুস্থ হওয়ার জন্য, তাহলে সমস্যা নেই। যদি এটা না করে তাহলে ডোপ টেস্ট করে যদি তার মাদকদ্রব্য পাওয়া গেছে তার জন্য শাস্তির বিধান। 7 হচ্ছে অ্যালকোহল মাদকদ্রব্য পান করে যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে ঘুরে বেড়ায়, মাতলামো করে, গাড়ি ঘোড়া চালা বেড়ায়, ঘোড়া বা অশ্ব পরিবহন চালা বেড়ায়, শান্তি শৃঙ্খলা নষ্ট করে, সেই ক্ষেত্রে শাস্তি। 6 হচ্ছে মাদকদ্রব্যের 36-6 হচ্ছে সরকারি কর্মচারী বা সরকারি অফিসারের গাড়ি ব্যবহার করে যদি কোনো বেশি কোনো বলা আছে। 6 হচ্ছে সরকারি কর্মচারী যদি সরকারি গাড়ি ব্যবহার করে মাদকদ্রব্য ব্যবহার করে তাহলে ড্রাইভার ওই মাদকদ্রব্য সহ আটক হবে এবং 36-6 তার বিচার করা যাবে। এই বিচার শুধু মাদকদ্রব্য হবে এবং তিনি যে ডিপার্টমেন্টে চাকরি করেন সেই ডিপার্টমেন্টেও তার বিধি অনুসারে তার ব্যবস্থা গ্রহণ করবে। 37 মাদকদ্রব্য উৎপাদন ব্যবস্থাপত্র যন্ত্রপাতি সম্পর্কে শাস্তি। মাদকদ্রব্যের উৎপাদনের ব্যবহার যন্ত্রপাতি, মাদকদ্রব্য যে উৎপাদন করে তার যে যন্ত্রপাতি সেই শাস্তি। তারপরে গৃহ বা যানবাহন দিয়ে সহায়তা করার শাস্তি। মাদকদ্রব্য কোনো ব্যক্তি অপরাধ করে, ব্যবসা বাণিজ্য করে, এই মাদকের যদি কোনো আশ্রয় দেন, টাকা পয়সা অর্থ দিয়ে সাহায্য করে, সহযোগিতা করে, তার শাস্তি। এটা সহযোগিতা করার শাস্তি সমান শাস্তি। তারপরে আছে 39 আলোচনা আছে। 39 আলোচনা আপনাদের সাথে বলছিলাম করব। বেআইনি বা হয়রানিমূলক তল্লাশি ইত্যাদি। বেআইনি বা হয়রানিমূলক তল্লাশিটা কি? বেআইনি বা হয়রানিমূলক তল্লাশি হচ্ছে এই যে আমরা যে তল্লাশি করতে যাই না, এই মাদক দ্রব্যতে 2 ধরনের লোক তল্লাশি করবে। 2 ধরনের 5 ধরনের লোক আমরা পূর্বে দ্বারাই পড়ছি। সেটা হচ্ছে মাদক দ্রব্যের মহাপরিচালক, তার নিকটে ক্ষমতাপ্রাপ্ত মাদকের লোকজন। একটা কথা হলো মাদকের লোকজন। এছাড়াও কারা পারবে? পুলিশ অফিসার, সাব ইন্সপেক্টর তদন্ত পারবে। তারপরে বিডিআর এর ল্যান্স নায়ক পারবে, বিজিবির ল্যান্স নায়ক পারবে।
কোস্টগার্ডের পেটি অফিসার পারবে, তারপরে কাস্টমের পরিদর্শক পারবে। তাহলে এদিক মোট 5 জন লোক। এই যে তল্লাশি করতে গেছে এটা হয়রানিমূলক। এই তল্লাশি করার সময় কলাম আছে, কলামগুলো আমি পড়ে দেই, খালি মনে রাখবেন, আমি বুঝাই বলতেছি। এই তল্লাশি দেখেন আমরা বিভিন্ন কাজে করতে যাই, অস্ত্র ধরতে যাই, তারপরে এই মানুষ উদ্ধারে যাই, নকল স্টামে যাই, প্রকাশনে যাই। এই সমস্ত তল্লাশি করার সময় কিন্তু আমাদের কোনো অপরাধ হয় নাই। কিন্তু এই মাদক দ্রব্য তল্লাশি করতে গেলে এখানে লিকুইড জাতীয় জিনিস, সেন্সিটিভ জিনিস, একটা গ্লাস পরে ভেঙে যেতে পারে না। এই যে আমার অসচেতনতার কারণে তার একটা লাইসেন্স কিন্তু বাড়ে, যে আমি তল্লাশি করে তার গ্লাস ভেঙে ফেলালাম, তাহলে এটা অপরাধ না? আমার একটু সতর্ক হওয়ার দরকার ছিল না? অবশ্যই আমার সতর্ক হওয়ার দরকার ছিল, আমার একটু দায়িত্ববোধ নিয়েই কাজটা করার দরকার ছিল। কিন্তু আমরা তল্লাশি করতে যে এমন আচরণ করছি, এমন কার্যক্রম করছি, বোতল পড়ে গেছে, এক মাদকের সাথে আরেক মাদক মিশিয়ে গেছে, তখন একটা বিক্রিয়া, আমরা কিন্তু একটা মাদকের সাথে আরেকটা মাদক কিন্তু মিশিয়ে আরেক প্রকার মাদকের কাজ করে, তখন তার ক্ষতি হয়। এহেন কাজ যদি এই মাদক দ্রব্যর লোকজনও করে, বা পুলিশের অফিসার করে, কাস্টমের অফিসার করে, বিজিবি করে, কোস্টগার্ডের লোক করে, তাহলে তাদের শাস্তি 39 ধারায়। 39 ধারায় কেন শাস্তি দেবে? আপনি বেআইনিভাবে বা হয়রানিমূলক তল্লাশি করছেন। এই তল্লাশি করা আপনার আইন মতো ছিল না, এবং এটা হয়রানিমূলক তল্লাশি করছেন। তল্লাশি করতে যাদের ক্ষতি হয়েছে, তাহলে এখন দেখেন 39 যদি তল্লাশি করার সময় সন্দেহ করিবা যুক্তিসঙ্গত কোনো কারণ ব্যতীত, সন্দেহ করার মতো কোনো কারণ ব্যতীতই আপনি যদি তল্লাশি করেন, তল্লাশির কোনো স্থানে প্রবেশ করেন, তল্লাশি চালান, এই ক্ষেত্রে আইন মানে কোনো সন্দেহ করার কোনো কারণ ছিল না, তা আপনি তল্লাশি করছেন, মাদকের স্থানে, দোকান বা পানশালায় প্রবেশ করছিলেন, খোলা থাকা অবস্থায় বন্ধ থাকা আপনি গেছেন, আপনি উদ্দেশ্যই ছিল খারাপ, হয়রানিমূলক বা বেআইনি। তা হয়রানিমূলক বাজেয়াপ্তযোগ্য কোনো বস্তু তল্লাশি করিবার নামে হয়রানিমূলক, কিন্তু আপনি গেছেন যে কোনো বাজেয়াপ্ত মাদক দ্রব্য আছে, তাই এই উদ্দেশ্যে গেছেন, কিন্তু উদ্দেশ্য ছিল হয়রানিমূলক। তাহলে হয়রানিমূলক বাজেয়াপ্তযোগ্য কোনো বস্তু তল্লাশির নামে কোনো ব্যক্তির কোনো সম্পত্তি আটক করছিলেন, আটক করে রাখছেন, কিন্তু এটা নির্দিষ্ট মেয়াদ পার হয়ে গেছে, উনি বিক্রি করতে পারে নাই, এটা অপরাধ না? আমি কিছু হয়রানিমূলক উদ্দেশ্য, ধরো একটা বিয়ার আছে, এর মেয়াদ হলে আজকে লাস্ট ডেট, দেখা গেলে আমি 2 দিন আটকা রাখছি, তাহলে কি আমার অপরাধ হলো না? এটা হয়রানিমূলক হলো। এই যে আপনি আটক রাখলেন, মেয়াদ চলে গেল, তাহলে আপনার আমার উদ্দেশ্য ছিল খারাপ। এই কথাগুলো বলছে, কোনো ব্যক্তিকে হয়রানিমূলক তল্লাশি করবেন এবং গ্রেপ্তার করছেন, এই যদি করে তাহলে তার কারাদণ্ড হবে 1 বছর। এই কারাদণ্ড হবে কত? 1 বছর পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড, 1 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড এবং উভয়দণ্ড হবে। তাই মূল কথা মনে রাখবেন, এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যারা এই তল্লাশি কার্যক্রম করতে গেছিলাম, এই যদি বাজে সরকারি কর্মচারীর কখন মাদক দ্রব্যের এই দেওয়া যায়, মানে এই তল্লাশি করতে গেলে কখন তাকে শাস্তি প্রদান করা যায়, প্রশ্ন আসতে পারে। পুলিশ অফিসারের মাদক দ্রব্যে কোন কোন ক্ষেত্রে তার দায়িত্ব পালনের সময় শাস্তি প্রদান করা যায়, বা কোস্টগার্ড বা পিটি অফিসার বা সরকারি দায়িত্ব পালন করার সময় কখন তাকে শাস্তির আওতায় আনা যায়, এই যেখানে 39 ধারা যদি আপনি তল্লাশি করার ক্ষেত্রে, এছাড়াও আপনি সরকার অনুমতি ছাড়া যদি মাদক দ্রব্য পরিবহন করেন, বাজারজাত করেন, অ্যালকোহল তৈরি করেন, তাহলে স্ব ধারায় আপনি অপরাধী হবেন। এরকম 2টা ধারা রাখবেন। আর মূল ধারা হলো 39, মনে রাখবেন, মূল ধারা 39। এছাড়াও আমরা যে মাদক দ্রব্য পরিবহন করতে পারি, উৎপাদন রূপান্তর করতে পারি আমাদের পাস পারমিট নিয়ে, তখন লিখবেন যে পাস পারমিট ছাড়া যদি করে ওইগুলো দেওয়ারি দিলেন, আর মূল দেবেন হচ্ছে 39 থাকাই লাগবে। উদ্দেশ্য করছে 39, আর সাথে 2-3টে ধারা দিয়ে দিলি 5 নম্বরের প্রশ্নের ভিতরে অবশ্যই 3.5-4 পাবো। এরপরে চলে আসেন অর্থ যোগানদাতা, পৃষ্ঠপোষকতা, মাদকদাতা ইত্যাদি সম্পর্কে বিধিনিষেধ। অর্থ যোগানদাতা, মাদকের আপনি ব্যবসা করেন বা খান বা করেন, ওই কিনা বেচা করেন, এটা অর্থ যোগানদাতা। আমার তো অর্থ নেই, একজন অর্থ দেয়, একজন মাদক দেয়, একজন পৃষ্ঠপোষকতা করে। এর শাস্তিগুলো পড়ে নিন। 41 সালে অপরাধের সহায়তা বা প্ররোচনা। অপরাধের সহায়তা বা প্ররোচনা কেমন? আমি মাদক বেচা কিনা করি, আমি মাদক খাই, আমি মাদক উৎপাদন করি, সেটা আমার ব্যক্তিগত জিনিস, কিন্তু এই কাজে যিনি সহায়তা করে, প্ররোচনা দেয়, উস্কানি দেয়, তাহলে তারও এই 41 ধারায় তার শাস্তি হবে। তার শাস্তি কেমন? তার শাস্তি মাদক দ্রব্য আইনে, আমি যে মূল অপরাধে আমার যে শাস্তি, সহায়তাকারী প্ররোচনাকারী সমান শাস্তি, সমান দণ্ডে দণ্ডিত হবে।
ঠিক আছে, যে আপনি একজনকে বললেন যে ঠিক আছে তুই ওই মাদকটা নিয়ে আয় আমি খাবো, ওই লোকে নিয়ে এসে আপনি সহায়তা করলেন, ওই যে লোক নিয়ে আসলো, যে সেবন করলো, যে বিক্রি করলো, সবাই সমান অপরাধী। তাহলে সহায়তা করা বা প্ররোচনা করার শাস্তি মাদক দ্রব্য হলো 41। এই শাস্তির পরিমাণ কি? মূল অপরাধী এবং সহায়তাকারী সমান দণ্ডে দণ্ডিত হবে, সমান অপরাধী শাস্তি হবে। সহায়তার দ্বারা প্যানেল কোডও আছে, এখানেও আছে। 42 দ্বারা শাস্তির কোনো বিধান করা হয় নাই এমন অপরাধে করার শাস্তি। 42 দ্বারা বলছে মাদক দ্রব্য এমন একটা অপরাধ করছেন যে অপরাধে আপনার শাস্তি মাদক দ্রব্য আইনি নাই, 1 থেকে শুরু করে 70 পর্যন্ত যে ধারা, এর ভিতরে আপনার কোনো শাস্তির বিধান করা হয় নাই, তাতে আপনি আবার মাপ পাওয়ার সুযোগ নাই। 41 দ্বারায় এই 42 দ্বারাই বলছে শাস্তির কোনো যখন বিধান না থাকে, অস্ত্র আইনের 23 দ্বারা শাস্তি যদি বিধান না থাকে, অস্ত্র আইনে 23 দ্বারা শাস্তি দেওয়া যায় কিনা? যায়। ঠিক মাদক দ্রব্য আইনের 42 দ্বারায় এই শাস্তি প্রদান করা যায়। আর মোটরযান আইনের 137 দ্বারায় ছিল, যখন হেলমেটের মামলা করছে, যখন কোনো অপরাধ খুঁজে পায় না, তখন ওই আইনে শাস্তি দেওয়া যায়। এরপরে চলে যান 43 দ্বারা, কোম্পানি কর্তৃক মাদক দ্রব্য অপরাধ করার শাস্তি। যদি কোনো কোম্পানি মাদক দ্রব্যের অপরাধ করে, তাহলে কিরা শাস্তি ভোগ করবে? কোম্পানি করবে। কোম্পানি অপরাধ করছে, ওই কোম্পানির মালিক পাবে, ম্যানেজার পাবে, ওর দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত ব্যক্তি আছে তারা এই শাস্তি পাবে। তাহলে কোম্পানির ম্যানেজার, কেয়ারটেকার, ভারপ্রাপ্ত ব্যক্তি যারা দায়িত্ব পালন করবে, কোম্পানি তো শাস্তি দেওয়া যায় না, যায় নাই? কোম্পানি তো একটা প্রতিষ্ঠান, কিন্তু ওই প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য অনেকগুলো লোক মিলে মালিক হতে পারে, প্রত্যেকেই শাস্তির অপরাধী হবে। মালিক যদি 5 জন হয়, তাহলে শাস্তি কি একজন পাবে? ওই 5 জনই পাবে। আবার যদি ম্যানেজার থাকে, মালিকরা চলে গেছে আমেরিকা কানাডায় থাকে, তাদের বৈধ লাইসেন্স, কিন্তু ওই কোম্পানিতে একটা অবৈধ কাজ করছে, মালিকরা দেখা আছে দূরী, তাহলে ওই ম্যানেজার শাস্তির ভোগ করবে। কেয়ারটেকার যিনি দায়িত্বে ছিলেন, উনি শাস্তির ভোগ করবে। একজন সচিব, ওই প্রতিষ্ঠানের সচিব, প্রধান সচিব, তিনি এই অপরাধের দায়ভার এড়াতে পারবে না, কারণ তার কাছেই এই কোম্পানি কর্তৃক মাদকের অপরাধ হলে তাহলে শাস্তি হবে কিনা? মালিক, ম্যানেজার, সচিব, কেয়ারটেকার, ম্যানেজার দায়িত্ব যিনি পদের হেড মারা লোক, এরাই অপরাধ করছে বলেই গণ্য হয় এবং এরাই এই শাস্তি ভোগ করবে। 44 মাদক দ্রব্য অপরাধের বিচার সংক্ষিপ্ত আদালতে হবে। আমরা পড়ছি ফৌজদারি কার্যবিধি আইনের 412, 13, 14, তাই তো মনে হয়। যদি অপরাধ স্বীকার করে, তুচ্ছ ঘটনা হয়, আর সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে হয় না। এই সেদিন আমি আদালতে গেছিলাম, এই আদালতে মাদক দ্রব্যের যে অভিযান চলতেছে এখন, সংক্ষিপ্ত বিচার বলা হয়। সংক্ষিপ্ত জায়গায় জিজ্ঞাসা করে যে আপনাদের কাছে কি কি পাইছিল, সত্যটা বলেন। আমার যে পুলিশ ধরে, যে অফিসার ধরে, দারোগা ধরে, বা যার সঙ্গের সাথে থাকে তাদের একজনকে পাঠায়, আমাদের পুলিশ নিয়ে যায়। নিয়ে গেলে পরে ওই ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করে যে আপনি কিভাবে কি বলেন। ওরাও দেখি সত্যি কথা বলে। ওই যে আগে রেকর্ডিং আছে দেখবেন, আগে আমরা শুনতাম না যে একজনের পকেটে মাদক দেয়, এখন আর সে সুযোগ নাই। ওরা বলে দেয় স্যার আমার কাছে এতটুকু পাইছিল, আমি সেবন করতেছিলাম, ঠিক সেইভাবে আদালত বিচার দেয়। তাহলে কি বলছে? মাদকের অপরাধের বিচার সংক্ষিপ্ত আদালতে হবে। মাদকের অপরাধের বিচার কোন আদালত হবে? সংক্ষিপ্ত বিচার হবে। MCQ, মাদকের অপরাধের বিচার সংক্ষিপ্ত আদালত, সংক্ষিপ্ত বিচার হবে। এটা ইংরেজিতে কি বলে জানো? ওটা ভালো কথা বলছে, আমাদের থানার থেকে আর মনে নেই, মনে বলে আবার সেদিন বলবো। মানে সংক্ষিপ্ত বিচারের কি একটা ভাষা যেন বলছে, আবার কও। হ্যাঁ হ্যাঁ, সামারি ট্রায়াল, ঠিক আছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। একটু জয় থাকলে আমার ক্লাসে তো প্রাণবন্ধ থাকবে ইনশাল্লাহ। বাকিরা সবাই রোজা করে, জয়ও করে, জয় করে না, আইবু করে, অনেকে যোগদান করে, অনেকে করে না, আর অনেকে ঢুকতে পারে না। কেন ঢুকতে পারে না আমি জানি না। এই যে আমাদের তকির চেষ্টা করতেছে, যাই চেষ্টা করতে হচ্ছে না, আসলে আমি বুঝলাম না, পরে ফোন করে সমস্যা হয়। তাহলে এই অপরাধের বিচার সংক্ষিপ্ত আদালতে হবে, অপরাধের বিচার সংক্ষিপ্ত আদালতে হবে। তারপরে 46 মাদক দ্রব্যের সকল অপরাধ আমলযোগ্য। তাহলে মাদক দ্রব্য যদি কোনো অপরাধ কেউ করে, এই সমস্ত অপরাধই কিন্তু আমলযোগ্য। অপরাধ মানে কি বড় না? এখানে কিন্তু আমলের অযোগ্য লেখা নেই। পুলিশ আইনের অপরাধ কিন্তু আমলের অযোগ্য, তা তো সবাই জানেন, তাই না? আবার এই যে আর তাহলে মাদক দ্রব্যের আইনের অপরাধ আছে কি? সবই আমলযোগ্য, সবই আমলযোগ্য অপরাধ, মাদক দ্রব্যের অপরাধ সব আমলযোগ্য।
তারপর আছে 47 জামিন সংক্রান্ত বিধান। এখন পর্ব 47 জামিন সংক্রান্ত বিধান, সংক্ষিপ্ত করে বলবো, সংক্ষিপ্ত করে বলি, মনেও থাকে ভালো, লেহাজ যদি আসে তাহলে সহজ হয়। তাহলে কি বলছে, মাদক জামিন সংক্রান্ত বিধান, জামিন সংক্রান্ত মাদকের যে অপরাধ করলেন, কত বলছে 47 ক বলছে, রাষ্ট্র বা অভিযোগকারী এই মামলা যদি রাষ্ট্র করে, রাষ্ট্র মানে সরকার করে, যেমন সরকার কিরা পুলিশ করতে পারে, মাদক দ্রব্য লোক করতে পারে, কোস্টগার্ডের লোক করতে পারে, বিডিআর এর ল্যান্সম্যান করতে পারে, এরা বাদী হতে পারে। এরা করলে রাষ্ট্র করা হয়। এরা করলে যদি রাষ্ট্র করে বা অভিযোগকারী, কোনো ব্যক্তি অভিযোগ করছে, কোনো ব্যক্তি নিজেই বাদিয়া মামলা করছে, এই যদি রাষ্ট্র করে বা অভিযোগকারী মামলা করে, তাহলে শুনানির সুযোগ না দিয়ে জামিন দেওয়া যাবে না। তাহলে এই যদি কোনো ব্যক্তি ধরেন আমি মামলা করলাম জয়ের নামে, জয়ের মামগত বেচা কেনা করে, আর একজন কিনা রাষ্ট্র করছে, সরকার করছে, মানে দারোগা করছে বা পুলিশ করছে বা মাদক দ্রব্য লোক করছে। এখন বলছে শুনানির সুযোগ না দিয়ে জামিন দেওয়া যাবে না। এই মামলা যেদিন শুনানি হবে, এই শুনানি হওয়ার পরে তারপরে জামিনের ব্যবস্থা, তার আগে জামিনের ব্যবস্থা নাই। মামলার কিন্তু শুনানি হয়। দেখুন অনেকে বলে আজকে আমাদের মামলার শুনানি আছে। এই বই পড়া ছাড়াও বাস্তব যখন হাতে কাজ করবেন তখন খুব সুন্দর করে জানা যায়। মামলা যখন একজন দারোগা একজন ধরে নিয়ে এসে তিনি মাদিয়া মামলা করে, আরেকজন কি করে, এর আইওআই তদন্ত করে, ঠিক আছে। এরপরে আবার এই মামলা আদালতে যায়, আদালতে যখন এই মামলা যাওয়ার পরে কার্যক্রম চলে, এর একদিন শুনানি নেয়, যা শুনানি আছে, এই শুনানির সুযোগ না দিয়ে জামিন দেওয়া যাবে না। আগে শুনানির সুযোগ কিরা করবে, রাষ্ট্র বা অভিযোগকারী এই শুনানির সুযোগ নেওয়ার পরে জামিন দেবে। এরপরে মামলা কার্যক্রম করার জন্য চার্জ গঠন হয়। আমরা ফৌজদারি কার্যবিধি 221 চার্জ গঠন করেছিলাম না, খুব সুন্দর জিনিস। এই মামলার বিভিন্ন কার্যক্রম শেষ করার পরে চার্জ গঠন হয়। চার্জ গঠনে আপনার জিজ্ঞাসা করা হয়, সংক্ষিপ্ত বিচারেও কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হয় যে জয় আপনার কাছে এই জিনিসগুলো পাইছে, হ্যাঁ এটা কি কেমনে কি বলেন। যদি তুমি দোষ স্বীকার করে নাও যে এতটুকু পাইছে, ওই চার্জ কিন্তু নগদে হয়ে আছে, নগদেই বিচার। আর যদি না কাও তারপরে তাৎক্ষণিকভাবেই ওইটা হয়ে যায়, ওর মধ্যেই ওইটা হয়ে যায়। কিন্তু বড় ধরনের বিচারের ক্ষেত্রে চার্জ গঠন করে, 221 চার্জ গঠন করে। সুন্দর সুন্দর সিস্টেম, হয়তো বলছিলাম রেকর্ডিং নাই বা অনেকের আছে। তাহলে রাষ্ট্র মাদক দ্রব্য আইনে যদি মামলা যদি রাষ্ট্র করে বা অভিযোগকারী পক্ষে শুনানি না হওয়া পর্যন্ত এই বাদীরে জামিন দেওয়া যাবে না। 2 নম্বর কি বলছে, একের ক খ করে বলবো, তো একের ক খ গরম পড়ার দরকার নাই। আদালত যদি মনে করে বা ন্যায় বিচারের স্বার্থে, আদালত যদি মনে করে ন্যায় বিচারের সাথে জামিন দিলে ন্যায় বিচারের ব্যাঘাত ঘটবে না। আদালত মনে করছে যদি জামিন দিয়ে দেয়, জামিন দিচ্ছে কি করে, ওই যে রাষ্ট্র বা অভিযোগকারী সুযোগ দেয় নাই, শুনানির সুযোগ না দিয়েই জামিন দিতে পারছে। আদালত মনে করছে ন্যায় বিচারের সাথে জামিন দেয়, তাহলে এই বিচারে কোনো ব্যাঘাত ঘটবে না। এই রিজাউলি যে জামিন দেয়, রিজাউল এমন হেটাম ধরা লোক না বা এমন ধরনের শক্তিধারা লোক না যে বড় ধরনের ক্ষতি করবে। তাহলে আদালত দেখছে ন্যায় বিচারের স্বার্থে বিচারে কোনো প্রকার প্রভাব বিস্তার করবে না। এই রিজাউল যে মামলার আসামি, রিজাউল কোনো ক্ষতি করবে না, তদন্তকারী কর্মকর্তার বা বাদী বিবাদীর কোনো ক্ষতি করবে না, বিচার নিশ্চিত আমি করতে পারবো। কিন্তু রিজাউল যে মাদকের আমরা অভিযুক্ত, এই রিজাউল আদালতেও কোনো ঝামেলা করবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবো। আদালত যদি মনে করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবো, তাহলে ন্যায় বিচারে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না, তাহলে জামিন, যদি ব্যাঘাত সৃষ্টি না হয় তাহলে জামিন দিতে পারবে। আর যদি ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে জামিন দেওয়া যাবে না। কথা দুটি, একবার যদি ব্যাঘাত সৃষ্টি করে আদালত যদি মনে করে ন্যায় বিচারের সাথে জামিন দিলে বা ন্যায় বিচার ব্যাঘাত সৃষ্টি হইতে পারে জামিন দেওয়ার কারণে, তাহলে তাকে জামিন দেওয়া যাবে না। আর যদি দেখে যে না, এই একটা কথাতে দুটি মনে রাখবেন, যদি মনে করে যে না ন্যায় বিচারের সাথে তার জামিন দিলে সমস্যা নয়, সেক্ষেত্রে কিন্তু জামিন দিতে পারে। জামিন দিয়ে কিন্তু মামলা শেষ হয় না। অনেকে মনে করে জামিনই বাড়া আসছে, আরে বেটা জামিন বাড়া আসছে, তার যদি 10 বছরের সাজা হয়, সে আগে খাটতে না, পরে খাটবে না। 5 বছরের সাজা হলো, সে 3 মাস জেল খাটলো, 3 মাস তার মাফ হয়ে গেলো, 10 মাস খাটলে 10 মাস মাফ হয়ে যাবে। মামলার রায় দেওয়ার সময় আদালত এইভাবেই দেয় যে পূর্বে যে কারাভোগ করছে ওটা বাদে বাকি কারাভোগ সে করবে। তাহলে জামিন কিন্তু মহামারী কিছু না, জামিন হলে মামলা শেষ হচ্ছে এরকম বিধিবিধান নাই। তাহলে আদালত যদি মনে করে ন্যায় বিচারের স্বার্থে যে জামিন দিলে পারে
মানে মামলার কোনো ব্যাঘাত ঘটবে না, বিচারে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না, সেক্ষেত্রে জামিন দেবে। আর যদি আদালত মনে করে এই ন্যায় বিচারের স্বার্থে একে জামিন দেওয়া যাবে না, তখন একে আটকা রাখবে, জামিন দেওয়া থেকে বিরত থাকবে। এবার 3 একের ক খ গ করে পড়েন। একের ক খ গ গ যদি নারী শিশু বিকলাঙ্গ, যদি এই আসামি যার নামে মামলা করছিলাম, কার নামে? জয়ের নামে। এই জয় বা একটা লেডিস হলে শিউলি, ধরেন শিউলি, এই নারী হলে শিউলি। এই নারী যদি হয়, শিশু যদি হয়, শিশু হলে 18 বছরের নিচে নারী। আমাদের দেশে শিশু আইনে আছে শিশু কারা? শিশু আছে শিশু আইনে 18 বছরের নিচে, সংবিধানে 18 বছরের নিচে। আর নারী ও শিশু নির্যাতন দমন আইনে 16 বছরের নিচে সবাই শিশু। ঠিক আছে, এই শিশুগুলো কিন্তু সেন্সিটিভ জিনিস। বিকলাঙ্গ যদি নারী হয়, শিশু হয়, বিকলাঙ্গ হয়, তাহলে তাকে জামিন দেওয়া যাবে। তাহলে জামিন কিভাবে? যদি নারী হয়, শিশু বা বিকলাঙ্গ হয়, তাকে দেওয়া যাবে। আর যদি নারী শিশু না, তাহলে তাকে জামিন দেওয়া যাবে না। বিকলাঙ্গ না হয়, সুস্থ লোক, তাকে জামিন দেওয়া যাবে। তাহলে একের কথা বলতে শুনানি না করে, জিনিসগুলো সহজ, পাবেন না। রাষ্ট্র বা অফিসার যদি পক্ষ শুনানির সুযোগ না দিয়ে জামিন দেবে না। 2 কি বলতে? আদালত ন্যায় বিচারের স্বার্থে, আদালত মনে করে ন্যায় বিচারের সাথে বিচার কি হবে? ব্যাঘাত সৃষ্টি হবে না, তাহলে আদালত জামিন ব্যাঘাত দেবে। যদি সৃষ্টি হয়, তাহলে ব্যাঘাত সৃষ্টি হলে জামিন দেবে। আর যদি ব্যাঘাত সৃষ্টি না, তাহলে জামিন। আর গতে কি বলছে? যদি নারী হয়, শিশু হয় বা বিকলাঙ্গ হয়, তাহলে তাকে জামিন দেওয়া যাবে। একই দুটো কথা। যদি সে নারী না হয়, শিশু না হয়, বিকলাঙ্গ হয়, তাহলে তাকে জামিন দেওয়া যাবে। জামিন কখন দেওয়া যায়, কোন দেওয়া যায় না, এগুলো কিন্তু বই লেখা থাকলেও বাস্তব শব্দের সময় থাকে, তখন জামিন দেওয়া যাবে। তার যদি কোনো অপরাধ, কাকে জামিন দেওয়া যাবে না? যদি কোনো অপরাধে দণ্ডিত হয়, তাহলে তাকে জামিন দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি মাদক দ্রব্যে কোনো অপরাধে দণ্ডিত হয়, শাস্তি ভোগায় থাকে, আরো একটা মামলা আছে, তাহলে তাকে জামিন দেওয়া যাবে না। জামিন দেওয়ার কোনো সুযোগই নেই। কোন ক্ষেত্রে জামিন দেওয়ার কোনো সুযোগই থাকবে না? মাদক দ্রব্যে কখন জামিন দেওয়ার কোনো সুযোগই নাই। লাগবেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 47(2) যদি কোনো ব্যক্তি মাদক দ্রব্য আইনের অপরাধে দণ্ডিত এবং পরবর্তী মামলা তার অন্য মামলা থাকে, উক্ত মামলায় তাকে জামিন দেওয়ার কোনো সুযোগ নাই। এছাড়াও লাগবে রাষ্ট্রপক্ষ বা সরকারের জামিন দেওয়ার সুযোগ নাই। ন্যায় বিচারে যদি কোনো ব্যাঘাত সৃষ্টি করে, তাহলে আদালত যদি মনে করে যে বিচারে ব্যাঘাত হতে পারে, তাহলে জামিন দেওয়া যাবে না। সে যদি সুস্থ পুরুষ হয়, সুস্থ ভালো মানুষ হয়, তাহলে তাকে জামিন দেওয়া যাবে না। কোন ক্ষেত্রে জামিন দেওয়া যায়? যদি ন্যায় বিচার, আদালত যদি মনে করে ন্যায় বিচারের স্বার্থে জামিন দিলে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না, তাকে জামিন দেওয়া যাবে। আদালত যদি মনে করে ন্যায় বিচারে কোনো ব্যাঘাত ঘটবে না এবং জামিন দিলে কোনো বিচারে কোনো প্রভাব বিস্তার করবে না, তাকে জামিন দেওয়া যাবে। এছাড়াও 2 নাম্বার লাগবেন, যদি সে নারী, শিশু বা বিকলাঙ্গ হয় বা গর্ভবতী নারী হয়, সেক্ষেত্রে তাকে জামিন দেওয়া যাবে। তাহলে 2 ক্ষেত্রে আমরা লাগতে পারি জামিন দেওয়া যায়, আর 4টে ক্ষেত্রে বানাতে পারি জামিন দেওয়া যায় না। ঠিক আছে না? একটার ভিতরে 4টে কলাম লিখতে পারেন জামিন দেওয়া যায়, 2 কলামে দেওয়া যায় না। পড়া থাকলে পারে বিভিন্ন অ্যাঙ্গেলে পর্ব রিভিশন করব, অনেক প্রশ্ন করে আপনাদের সাথে উত্তর করব। ঠিক আছে ইনশাআল্লাহ। কারণ ছাত্র কম, রোজা আছে, কষ্ট হচ্ছে, সবাই বাইরে আছে। বিচার সংক্রান্ত, এবার 48 বলছে বিচার সংক্রান্ত বিধান। বিচার সংক্রান্ত বিধানটা কি? মাদক দ্রব্য অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধি আইন হবে। বিচার সংক্রান্ত বিচার, মাদক দ্রব্য অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধি দ্বারা পরিচালিত হবে। 1898 সালের আইন দ্বারাই পরিচালিত হবে। এখানে এতটুকু। এই যেমন যে আগে পড়ছিলাম দণ্ডবিধি আইনের কত 5, দণ্ডবিধি আইনের 5(2), তাই তো? 5(2) বর্তমান বা বিশেষ আইনে যদি বিচারের ব্যবস্থা না থাকে, ফৌজদারি কার্যবিধি বলছে কি, আপনারা আসেন, আমরা বিচার তদন্ত অনুসন্ধান যা করা লাগে করে দেবেন। এই সেই 48 বলছে। এরপর আছে বিচার মুলতবি। বিচার 49 আছে বিচার মুলতবি। মাদক দ্রব্য অপরাধের বিচার শুরু হলে, নাগারে চলতে থাকবে। বিচার যখন শুরু হবে, 49 বলছে মাদক দ্রব্য অপরাধের বিচার যখন শুরু হবে, তখন তা 1 নাগারে চলতে থাকবে। আদালত যদি মনে করে ন্যায় বিচারের সাথে বিচার মুলতবি রাখা প্রয়োজন, তাহলে রাখা যাবে। তবে তার সময়কাল 3 কার্য দিবসের অধিক হবে না। তার সময়কাল কয় কার্য দিবস? 3 কার্য দিবস। এটা নারী ও শিশুতেও আমরা পাবো না। নারী ও শিশু নির্যাতন দমন আইনি অপরাধের বিচার কিন্তু প্রত্যেক কার্য দিবসে চলে। শুধু পড়াই না, এটা বলা ঠিক না আমার, কারণ আমি নিজেরই মনে করি সেটা নেই, সেটা হয়। তাহলে মাদক দ্রব্য অপরাধের বিচার শুরু হলে তা 1 নাগারে চলতে থাকে, তাই 1 নাগারে চলতে থাকবে। এবং যদি মনে করে ন্যায় বিচারের সাথে একটু বিরতি রাখার প্রয়োজন, আদালত যদি মনে করে
ন্যায় বিচারের স্বার্থে একটি বিরতি রাখার প্রয়োজন, তাহলে সর্বোচ্চ উনি কত কার্য দিবস? 3 কার্য দিবস সময় পাবেন, তার বেশি না। এমসিকিউ, আদালতে মাদকের বিচার চলাকালীন সময় কত কার্য দিবস বন্ধ রাখতে পারে? 3 কার্য দিবস বন্ধ রাখতে পারে। মাদক দ্রব্য অপরাধের বিচার আদালত শুরু করলে কিভাবে তার চলমান হবে? ধীর গতিতে, দ্রুত বিচার আদালতে, না এক নাগাড়ে চলতে থাকবে আদালতের ইচ্ছা মতো? তাহলে কি করবে? এক নাগাড়ে চলতে থাকবে। এইগুলোই এমসিকিউ, এইগুলোই বারবার বলতেই পারে, আপনার আমার মনে থাকে। তাহলে আদালত মাদক দ্রব্য অপরাধের বিচার এক নাগাড়ে চলতে থাকবে, আদালতের মাদক দ্রব্যের বিচার এক নাগাড়ে চলতে থাকবে। আদালত যদি মনে করে ন্যায় বিচারের স্বার্থে, তাহলে 3 কার্য দিবস স্থগিত রাখতে পারে। 3 কার্য দিবসে বেশি না, এই কি মুলতবি রাখতে পারে। 50, মাদক দ্রব্য অপরাধের সাথে অন্য কোনো অপরাধ করলে তার বিচার একই আদালতে হবে। মাদক দ্রব্য অপরাধের সাথে যদি অন্য কোনো অপরাধের বিচার হয়, তাহলে তার বিচার একই আদালতে হবে। মাদক দ্রব্য অপরাধের সাথে অন্য কোনো অপরাধ যদি করে ফেলায়, তার বিচার কি হবে? একই আদালতে করা হবে। তাহলে বিচার সমাপ্তের সময়সীমা, বিচার সমাপ্তের সময়সীমা, এই যে বিচার করবেন এটা কত সময়ের মধ্যে করবেন তার সময়সীমা দেওয়া আছে। আদালতের বিচার প্রাপ্তির তারিখ হইতে, আদালতে যেদিন বিচার প্রাপ্তির তারিখ হইতে, যেদিন বিচার কার্যক্রমের তারিখ থেকে 90 কার্য দিবসের মধ্যে বিচার কার্যক্রম শেষ করবেন। তাহলে মাদক দ্রব্য অপরাধের বিচার আদালত 90 কার্য দিবসের মধ্যে শেষ করবেন। মাদক দ্রব্য অপরাধের বিচার আদালত 90 কার্য দিবসের মধ্যে শেষ করবেন। যদি 90 কার্য দিবসের মধ্যে শেষ করতে না পারে, তাহলে আরো 30 কার্য দিবস বৃদ্ধি করা যাবে। 90 কার্য দিবসের মধ্যে যদি আদালত চেষ্টা করতে পারে, তাহলে আরো 30 কার্য দিবস সময় পাবে। তাহলে মাদক সবারই সময়সীমা আছে। আমাদের পুলিশের তদন্তের সময়সীমা ছিল না? ঠিক আদালত, অর্থাৎ আইনের ঊর্ধ্বে কেউ নাই, সব আইনের মধ্যেই চলে। অনেকে যারা জানে না তারা মনে করে যে অনেক কিছু আসলে না, আইনের মধ্যে দিয়ে চলতে হবে। তাহলে আমার বিচার মাদক অফিসার মাদক অপরাধ অপরাধ করে তার একই আদালত হবে এবং মাদক বিচারের সমাপ্তের সময়সীমা, তাহলে তারা আদালতের বিচার তারিখ হইতে, আদালত বিচার প্রাপ্তির তারিখ হইতে 90 কার্য দিবসের মধ্যে বিচার শেষ করবে। এই 90 কার্য দিবসের মধ্যে যদি বিচার শেষ না করতে পারে, তাহলে আরো 30 কার্য দিবস সময় পাবে, আরো 30 কার্য সময় পাবে। এরপরে বলছে কি আর 2 দিনও নাই 3 দিনও নাই, তাহলে আরো 30 বিচার মধ্যে আরো 15 কার্য দিবস সময় আছে, আরো 15 কার্য দিবস সময় পাবে। তবে এই সময় বিদ্যমান তখন বিচারক লিখিত প্রতিবেদন কোর্টকে যাবেন এবং অনুলিপি সরকার যাবেন। এই 90 দিন, তারপরে আছে 30 দিন, তারপরে 15 দিন, এর মধ্যে যখন করতে পারে তো আদালতের বিচারক লিখিত আকারে তা সুপ্রিম কোর্টকে জানাচ্ছে। কাকে জানাইছে? সুপ্রিম কোর্টকে জানাইছে। সরকারের নিকট একটা অনুলিপি দিয়েছে, সরকারের নিকট একটা অনুলিপি দিয়েছে। তাহলে মাদক দ্রব্য অপরাধের তার কার্যক্রমের পদ্ধতি বা সময়সীমা সম্পর্কে লেখেন। তখন আপনারা লিখবেন মাদক দ্রব্য অপরাধের প্রাপ্তির তারিখ থেকে আদালত 90 কার্য দিবসের মধ্যে শেষ করবেন। এই 90 কার্য দিবসের মধ্যে যদি না পারে, তাহলে আদালত আরো 30 কার্য দিবস পাবেন। তাহলে কত হলো ভাই? 120 দিন। এই 120 দিনের মধ্যে যদি আপনি না পারেন, তারপরে হবে আরো 15 কার্য দিবস সময় পাবেন। তাহলে হলো কত? 20, 30, 35 দিন, 135 দিন। এই 35 দিনের মধ্যে যদি আমি না পারি, আদালত যদি বিচার করতে না পারে, তখন এইটা সুপ্রিম কোর্টকে জানাবে এবং তার অনুলিপি সরকারকে জানাবে। এই মূল কথা, এগুলো আসবেন না। 52 দ্বারা মাদক দ্রব্য আইন অনুযায়ী যদি কোনো শিশু অপরাধ করে, 52 বলছে মাদক দ্রব্য অপরাধের সাথে মাদক দ্রব্য অপরাধ যদি কোনো শিশু করে বসে, এই শিশুটা কি 18 বছরের নিচে বয়স হলে, 18 বছরের নিচে যে কোনো নারী পুরুষ যেটা যাই হোক, যে লিঙ্গের হোক বা আমাদের হিজড়া সম্প্রদায় থাকলেও, সম্মানিত লোক থাকলেও অপরাধ করে, তিনি তার শিশু। তারপরে শিশু আইন 2013 সালের মধ্যে পরিচালিত হবে। যদি মাদক অপরাধের সাথে কোনো শিশু জড়িত হয়, মাদকের অপরাধের সাথে শিশু জড়িত হয়, অন্য অপরাধও মনে রাখবেন, অন্য অপরাধেও যদি কোনো শিশু জড়িত হয়, এই তার বিচার শিশু আইনই হবে। শিশু আইন 2013 সালের আইনের বিধান মতোই পরিচালিত হবে। শিশু আইনের 13 সালের বিধান মতোই পরিচালিত হবে। একটা কথা বলি, শিশু আইনে যদি কোনো অপরাধ করে, এর যদি বড় ধরনের শাস্তি হয়, 10 বছর, 5 বছর, 3 বছর, মানে 10 বছর নাই, 3, 4, 7 বছর মানে শাস্তি আছে, বড় জোর শোধনাগারে থাকে। এই শাস্তি কিন্তু তার চাকরি জীবন, ভবিষ্যতে তার কোনো কাগজ কলমে থাকবে না, জানেন? এটা কিন্তু শিশু আইন সুন্দর করে লেখা আছে। তাই মনে হইলে বলে গেলাম, অন্যদিন নাও করতে পারে। যা কিছু আলোচনা করি লেখাপড়া বিষয়, অন্য ফায়সালা করি না, তাই না? তারপর 53 দ্বারা আপিল,
53 ধারা আপিল। এই যে শাস্তি মাস্তি এত সময় পরে আগে শিশু বিচার করলাম, এখন আপিল করবেন। আদালতের রায় প্রদানের করে আদালত যখন রায় প্রদান করবে, এই রায়ের কোনো পক্ষ সংক্ষিপ্ত, আদালত রায় ঘোষণা করছে, রায়ে দুইটা পক্ষ থাকে, একটা বাদী একটা বিবাদী। এই আদালতে যখন রায় দিয়েছে, এই বাদী পক্ষই হতে পারে, বেবাদী পক্ষ হতে পারে। সংক্ষুব্ধ মানে ক্ষতিগ্রস্ত পক্ষ, যারা মানে না, যারা পছন্দ হয় না। আমি মামলা করছিলাম, আমার ছিল জয় ফাঁসি হবে মাদকের মামলা, কি হয়েছে 10 বছরের সাথে, তাহলে আমি শুনলাম। অথবা মাদক মামলায় জয়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, জয় সংক্ষিপ্ত ব্যক্তি হলে না, তাহলে জয় তখন কি করলো, আমি মানি না, আমি উচ্চ আদালতে আপিল করবো, এই সুযোগ আইনে আছে। তাহলে কি সংক্ষিপ্ত ব্যক্তি আপিল করতে পারবে, বাদী পক্ষ বেবাদী পক্ষ না সংক্ষিপ্ত ব্যক্তি, সংক্ষিপ্ত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি, দেখবেন সংক্ষিপ্ত বাদী বা উভয়, এখানে সবগুলোই থাকবে, সবগুলোই। বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই রায় দেওয়ার পরে, যারা এই রায় তো হয় না, যারা এই রায় তো অসন্তুষ্ট হবে মাদক মামলার রায়, রায় এই আপিল করবে। কি বলছে, আদালত যে রায় প্রদান করে, এই রায়ে কোনো সংক্ষিপ্ত ব্যক্তি 30 কার্য দিবসের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করবেন। কয় কার্য দিবস? 30 কার্য দিবসের মধ্যে হাইকোর্টে আপিল করবেন। কারা করবেন? যে ব্যক্তি এই মামলায় রায় খুশি না, যারা অসন্তুষ্ট হবে, তারাই এই সংক্ষিপ্ত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তারা কি করবে আপিল করবে। তারা কি করবে? আপিল করবে। এরপরে 54 ধারা ফৌজদারি কার্যবিধি আইনে মামলার তদন্ত অনুসন্ধান বিচার কার্যক্রম চলবে। 54 হচ্ছে ফৌজদারি কার্যবিধি 1898 সালের বিধান অনুসারেই মাদক দ্রব্য আইন তদন্ত অনুসন্ধান বিচার কার্যক্রম চলবে। 55 ধারা আইনের অনুমান। আইনের অনুমানটাকে, এটা খুব গুরুত্বপূর্ণ। আইনের অনুমান, আইনের অনুমান, যদি কোনো ব্যক্তির নিকট থেকে মাদক দ্রব্য পাওয়া যায়, যদি কোনো ব্যক্তির নিকট থেকে মাদক দ্রব্য পাওয়া যায় বা মাদকের উৎপাদন যন্ত্রপাতি পাওয়া যায়, তাহলে যুক্তিসঙ্গত জবাব দিতে না পারে, যুক্তিসঙ্গত জবাব দিতে না পারে, তাহলে ধরে নিতে হবে তিনি মাদক পান করেন, সেবন করেন বা ব্যবসা করেন। বাংলা কথা হলো কি, যদি কারোর কাছে মাদক দ্রব্য পাওয়া যায়, বললে আমি তো জানি না, আমি তো জানতাম না, মাদক পাওয়া গেছে বা তার যন্ত্রপাতি পাওয়া গেছে, এরকম যদি পাওয়া যায়, এর যুক্তিসঙ্গত উত্তর দিতে পারতেছে না। একটা দেখেন মাদক খাওয়ার জন্য, মাদকের ইটি ফেলানোর জন্য কাটার জিনিস থাকে, টানার জিনিস থাকে, তারপরে বিভিন্ন উপকরণ থাকে বা যন্ত্রপাতি থাকে, এর কোন একটা আপনি পাইছেন, পাওয়ার পরে ওইটা কিন্তু মাদকের একটা অংশ। আপনি খেয়াল রাখবেন, যা কিছু পাই তাই মাদকের একটা অংশ, ওটাই মাদক। এখন আমরা কিন্তু পড়ছি টাকা পয়সা, তার বক্স মরক সবগুলোই মাদক। এর যে কোনো একটা পাইছেন মানে আপনি যুক্তিসঙ্গত উত্তর দিতে না পারায় আপনি মনে করবেন ওই ব্যক্তি মাদক সেবন করে বা পান করে বা ব্যবসা করে, মাদক উৎপাদন করে বলেই গণ্য হবে। তাহলে কি সহজ হিসাব না? যার কাছে আপনি মাদকের কোনো একটা জিনিস পাবেন, তাই মনে করবেন সে মাদক পান করে, সেবন করে বা উৎপাদন করে বা ব্যবসা করে। এই মাদকের কারণে যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে না। ওইটা 55-56। ক্যামেরায় ধারণকৃত ছবি, অডিও, ভিডিও। আগে কিন্তু আমাদের এই ডিজিটাল ছিল না, ক্যামেরার কথা, ভিডিও ক্যামেরা, এইগুলো কিন্তু এখন আদালতে প্রাসঙ্গিক হয়, তাহলে 56 ধারায় বলছে মাদকের অপরাধ ক্যামেরা ধারণকৃত ছবি, ভিডিও, অডিও সাক্ষ্যগত মূল্য কি? এর সাক্ষ্যগত মূল্য অবশ্যই আছে। এখন আমাদের সাক্ষ্য আইনের কাছে সংশোধন আছে, ডিজিটাল স্বাক্ষর, প্রত্যায়নকারী কর্তৃপক্ষ, ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল প্রত্যায়নকারী, সত্যায়নকারী, যা করে মনে পড়ছে না বলবানে, মাদক সাক্ষ্য আইনে যে সংশোধনী আছে ডিজিটালের, সেই কথাগুলোর ভিতরে আছে। তাহলে এই সময় ছবি, অডিও, ভিডিও এইগুলোর সাক্ষ্যগত মূল্য আছে। মাদক দ্রব্য অপরাধ সংগঠন হয়েছে যেখানে, যদি সেখানে ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়, ভিডিও করা হয়, রেকর্ড করা হয়, তা আদালতের সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক। যেন মাদকের জন্য অপরাধ হয়েছে, আমাদের একটা ঘটনা ঘটছে, আমাদের এক পুলিশের লোক এই ঘটনাটা ঘটাইছিল, ওই মাদক দিয়ে তার নামে মামলা দিল। ওইটা মানে ক্যামেরার ফেদা, ওইখানে ক্যামেরা ছিল, ওই ক্যামেরা ধরে গেছিল, পরে সে চাকরি চলে গেছে। আমার জানা এর আগে খুব ভাইরাল ছিল। তাহলে এই সিদ্ধান্ত ছবি, অডিও, ভিডিও যদি আপনার ধরা পড়ে যান, এই যে আদালতে সাক্ষ্যগত মূল্য আছে, যা সাক্ষ্য আইনের 2022 সালের সংশোধনীতে এই ডিজিটাল রেকর্ড, ডিজিটাল প্রত্যায়নকারী কর্তৃপক্ষ, সত্যায়নকারী কর্তৃপক্ষ, এগুলোর সাক্ষ্যগত মূল্য আদালত দেশে আইনে আছে। এই 56 পর্যন্তই পড়া শেষ। কারণ এর 57 পড়ি, মোবাইলে কোর্টের মাধ্যমে আইন প্রয়োগ। এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের
মাদকদ্রব্য আইন নিয়ন্ত্রণের 57 হচ্ছে মোবাইলের কোর্টের মাধ্যমে আইন প্রয়োগ করা যাবে বা কোর্ট মাধ্যমে মাদকদ্রব্য আইনে অপরাধের বিচার করা যাবে। মাদকের অপরাধ সংক্ষিপ্ত আদালতেও করা যাবে, মোবাইল কোর্টেও করা যাবে। মোবাইল কোর্টেও মাদকের অপরাধের বিচার করা যাবে। মাদকের শুল্কমুক্ত অপরাধ দরকার নেই, ওগুলো আমাদের না। মাদক প্রবণ এলাকা যাকে এই পর্যন্তই শেষ।